আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ৫৫তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প আলেকজান্ডার রহস্য। আজ থাকলো প্রথম পর্ব। ক্যাপ্টেন রামচরণ সিংহ আমার সামরিক জীবনের বন্ধু। থাকেন ছোটনাগপুর অঞ্চলের ভৈরবগড়ে। জায়গাটা কালক্রমে সমৃদ্ধ জনপদের রূপ নিয়েছে। স্থানীয় লোকেরা অবশ্য টাউনই বলে। গত মার্চে ক্যাপ্টেন সিংহ কি একটা কাজে কলকাতা এসেছিলেন এবং আমার সঙ্গে দেখা করে গিয়েছিলেন, যদিও প্রায় বছর 5 পরে দেখা। তার চেহারায় বিশেষ পরিবর্তন লক্ষ্য করিনি। আমার মতো দাড়ি না রাখলেও তার গোফের রং এবং গড়ন আগের মতোই দেখনসুনি। কথায় কথায় তিনি বলেছিলেন, আমি আপনার মতো লেপিডপ্টারিস্ট নই, তবে আমার ফার্ম হাউসে বিশেষ করে বসন্তকালে যত রকমের প্রজাপতি আসে, দেখতে দেখতে তাদের প্রায় প্রত্যেকটা প্রজাতিকেই চিনে ফেলেছি। আপনার জন্য একটা সুসংবাদ আছে। কথাটা বলে তিনি সকৌতুকে হেসে উঠলেন। আমি বললুম, আপনার ফার্ম হাউসের স্মৃতি আমার মনে এখনো স্পষ্ট। সেবার 10টা প্রজাতির প্রজাপতি আমি ওখান থেকে সংগ্রহ করে এনেছিলাম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো আশ্চর্য নতুন প্রজাপতির খবর আমাকে দিতে চাইছেন। ক্যাপ্টেন সিংহ মুখে সেই হাসি রেখেই বললেন, ব্যাপারটা খুব আশ্চর্য। আপনার কাছেই শুনেছিলাম কোনো কোনো প্রজাপতি বিষাক্ত হয়, তাই পাখিরা তাদের এড়িয়ে চলে। আমি যে প্রজাপতিটার কথা বলছি সেটার 2 ডানার দৈর্ঘ্য ইঞ্চি 6 কম নয়, আর সেই 2 ডানায় গোলাকার চোখের মতো চিহ্ন আছে। যেদিন প্রথম ওটাকে লক্ষ্য করি সেদিন একটা শালিক পাখি বারবার তার দিকে উড়ে যাচ্ছিল, আর যেন ওই রাক্ষসের চোখ দেখেই ভয় পেয়ে পালিয়ে আসছিল। প্রজাপতিটা কিন্তু একটুও নড়েনি। আমার মনে হচ্ছিল পাখিটা বুঝি ভেবেছিল ওটা একটা পেঁচা। ক্যাপ্টেন সিংহ আবার হেসে উঠেছিলেন। আমি বলেছিলাম, ক্যাপ্টেন সিংহ, আমার মনে হচ্ছে ওটা নিমফ্যালিডি গোত্রের প্রজাপতি। আপনি যে বর্ণনা দিলেন তাতে স্পষ্টই বোঝা যায় লেপিডপ্টারিস্ট অর্থাৎ প্রজাপতি বিশারদরা ওদের আউল বাটারফ্লাই বলেন। এই প্রজাপতির নাম ক্যারেগি অ্যাট্রিউস। এবার একটা প্রশ্ন, ওটার গায়ের রং কি ফিকে খয়েরি অথচ খুবই উজ্জ্বল? ক্যাপ্টেন সিংহ বলেছিলেন, ভীষণ উজ্জ্বল, অনেকটা দূর থেকেও চোখে পড়ে, যদিও ওটা গাঁদা ফুলের ঝাড়ের ওপর বসেছিল। এরপর ক্যাপ্টেন সিংহ শেষ অবধি যে কথাটা বলেছিলেন আমি বুঝতে পেরেছিলাম তার আসল বলার কথা সেটিই ছিল। ওই প্রজাপতিটিকে শেষ পর্যন্ত সেই শালিকটা খেয়ে ফেলে এবং কয়েক ঘন্টা পরে ক্যাপ্টেন সিংহ পাখিটাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর পরের ঘটনা আরো মারাত্মক। তার প্রিয় টেরিয়ার কুকুর জনি তার অজ্ঞাতসারে মরা শালিক পাখিটাকে খেয়ে ফেলে এবং সেদিনই রাত্রে জনিও মারা যায়। আমি জানতুম ক্যাপ্টেন রামচরণ সিংহের স্বভাব এরকম। সামরিক জীবনে কাছাকাছি থাকার সময় লক্ষ্য করতুম, যে কথাটা তিনি বলতে চান তা আগে না বলে লম্বা চওড়া ভূমিকার অবতারণা করেন। আউল বাটারফ্লাই এমনিতে বিষাক্ত নয়, তবে কোনো একটা পর্যায়ে বিশেষ করে পুরুষ প্রজাতির মধ্যে ওদের পাকস্থলীতে যেটুকু বিষ জমে তা অন্তত 2-3টে বেড়ালকে মেরে ফেলার পক্ষে যথেষ্ট। প্রিয় কুকুর জনির মৃত্যুতে ক্যাপ্টেন সিংহ অবশ্যই শোকার্ত হয়েছিলেন, কিন্তু তিনি কলকাতায় আসার আগের দিন বিকেলে ফার্মের ফুল বাগিচায় আবার একটা একই প্রজাতির প্রজাপতি দেখেছিলেন। সেটাকে তিনি ধরার চেষ্টা করেও ধরতে পারেননি
এদিকে তার ফার্ম হাউস পাহারা দেওয়ার জন্য একটা অ্যালসেসিয়ান আছে। তার লোকেদের তিনি প্রজাপতিটা সম্পর্কে সতর্ক করে দিয়ে এসেছেন। 2 রাউন্ড কফি খাওয়ার মধ্যে এইসব কথা বলার পর তিনি উঠে দাঁড়িয়েছিলেন। আমি যখন তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছি তখন তিনি হঠাৎ চাপা স্বরে বলেছিলেন, জনির মৃত্যুর পর থেকে তার একটা অদ্ভুত ধরনের অস্বস্তি হচ্ছে। তার স্ত্রী মিসেস অপালা সিংহের ইচ্ছে অনুসারে ফার্মে তার বাংলো বাড়িতে একটা পুকুরের পাশে মন্দির বানিয়েছেন। ভৈরবগড়ে পৈতৃক বাড়ি বিক্রি করে দেওয়ার পর সেখান থেকে মিসেস সিংহের উপাস্য বিষ্ণু মূর্তিটি এনে প্রতিষ্ঠা করেছেন। এই কথাগুলো বলার পর তিনি আমার হাত ধরে আসতে বলেছিলেন, আমি খুব অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছি, আপনি শিগগির একবার গেলে স্বস্তি পাবো। ক্যাপ্টেন রামচরণ সিংহ চলে যাওয়ার পর আমি প্রজাপতি সংক্রান্ত দুর্লভ এনসাইক্লোপিডিয়া নিয়ে বসেছিল। আউল বাটারফ্লাই দক্ষিণ আমেরিকার ব্রাজিলে আমাজন অববাহিকায় বাস করে, কিন্তু পাখিদের মতো তাদেরও মাইগ্রেশনের স্বভাব আছে। এরা একটানা প্রায় 10 মাইল উড়ে যেতে পারে, তারপর জাহাজের মাছ তুলে নিরাপদ জায়গা খুঁজে নিয়ে সঙ্গিনী সহ এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। 1-1.5 হাজার মাইল দূরের কোনো দেশে পৌঁছতে পারে তারা। তারপর সেই দেশে কয়েক প্রজন্ম কাটিয়ে আবার একইভাবে অন্য কোনো দেশে চলে যায়। এই কোষ গ্রন্থটি পড়তে পড়তে আমার মনে পড়ে গিয়েছিল আউল বাটারফ্লাই আমি একবার সিকিমের পাহাড়ি এলাকায় দেখেছিলাম, কিন্তু জালবন্দি করতে পারিনি, ক্যামেরা বন্দি করেছিলাম। এরা খুব ধূর্ত এবং ওড়ার গতিও বিস্ময়কর। হঠাৎ যেন ছোট্ট ঘুড়ি বৌ করে আকাশে উড়ে গেল। সেই রাত্রে ক্যাপ্টেন সিংহের শেষ কথাগুলো আমাকে ঘুমোতে দিচ্ছিল না। এই প্রজাতির প্রজাপতি দর্শন, তারপর একটি শালিক পাখির মৃত্যু এবং শেষে তার টেরিয়ার কুকুর জনির মৃত্যু, এসবের সঙ্গে তার স্ত্রীর আরাধ্য বিষ্ণুমূর্তির কি সম্পর্ক আছে যাতে তিনি অদ্ভুত একটা অস্বস্তিতে ভুগছেন? তিনি কি আশঙ্কা করছেন এরপর তার অ্যালসেসিয়ান টমিও একইভাবে মারা পড়বে এবং মন্দিরের বিষ্ণুমূর্তি? না, ক্যাপ্টেন সিংয়ের কলকাতা আগমনের একান্ত উদ্দেশ্য হয়তো আমি। রাত 1টায় ঠিক করে ফেললুম পরদিনই ভৈরবগড় রওনা হব। সকালে আমার ছাদের বাগান পরিচর্যা করে ড্রয়িং রুমে এসেই জয়ন্তকে টেলিফোন করলুম। রিং হতে থাকলো, কেউ ধরল না। তখন দৈনিক সত্যসেবক পত্রিকার নিউজ ব্যুরোর চিফ সত্যবাবুকে টেলিফোন করলুম। তার কাছেই শুনলুম জয়ন্ত পত্রিকার পক্ষ থেকে আমেরিকার বোস্টনে ট্রেনিং ট্যুরে গেছে। ষষ্ঠীচরণ কফি দিয়ে গেল। কফি খেতে খেতে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের কথা ভাবলুম, কিন্তু তারপরেই মনে হলো যখন কোনো ঘটনাই ঘটেনি তখন তার মতো হঠকারী প্রাক্তন পুলিশ অফিসারকে সঙ্গী করা ঠিক হবে না। ক্যাপ্টেন সিংহ আমাকে বলে না গেলেও জানতুম ভৈরবগড় যেতে হলে রাত 9:30টার ট্রেনই ভালো, আরামে ঘুমিয়ে সকাল 9টার মধ্যে পৌঁছানো যাবে। স্টেশন থেকে ক্যাপ্টেন সিংহের ফার্ম হাউস প্রায় 5 কিলোমিটার দূরে। সেদিনই দুপুরে সঙ্গে যা নেবার সব গুছিয়ে নিল। তারপর পূর্ব রেলের অফিসে আমার স্নেহভাজন অমিত রুদ্রকে আমার ভৈরবগড় যাত্রার কথা জানিয়ে দিলুম। প্রাক্তন সামরিক অফিসার হিসাবে এবং বিশেষ করে সরকারের অনেক কাজকর্ম করে সুনাম অর্জনের ফলে ট্রেনে বা প্লেনে উৎকৃষ্ট আসনে বিনি পয়সায় যাওয়ার সুবিধে আমার আছে। সন্ধ্যা 8টায় ষষ্ঠীচরণকে ট্যাক্সি ডাকতে পাঠিয়েছি। এমন সময় টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে সাড়া দিতেই কানে এলো ক্যাপ্টেন রামচরণ সিংহের কণ্ঠস্বর। কর্নেল সরকার, আমি আজ সকালে পৌঁছেছি। তারপর একবার ভৈরবগড়ে এক ডাক্তারের কাছে আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিল। ওর হঠাৎ কি একটা অসুখ হয়েছিল। অসুখটা কি ডাক্তার তা খুলে বলেননি। এদিকে এক ঝামেলা। গত রাত্রে আমি যখন ট্রেনে, তখন আমার ফার্মের ম্যানেজার রতনলাল তার ঘর থেকে অ্যাসোসিয়ান টমির গর্জন শুনতে পায়। টমিকে ছেড়ে দেওয়া ছিল। তারপর পাহারাদার নাথুলাল আর বিন্ধেশ্বরের চিৎকার শুনতে পেয়ে রতনলাল বন্দুক হাতে নেমে যায়। একটা খালের ধারে টমি রক্ত বমি করে পড়েছিল। আমি দ্রুত বললুম, দ্যাটস এনাফ ক্যাপ্টেন সিংহ, আমি এখনই বেরিয়ে পড়ছি, ট্যাক্সি ডাকতে পাঠিয়েছি। ক্যাপ্টেন সিংহ শুধু বললেন, আমার অস্বস্তিটা ঠিকই ছিল।
তারপর ফোনের লাইন কেটে গেল। মার্চ এপ্রিলে ভৈরবগড়ে টুরিস্টদের খুব ভিড় হয়। আশেপাশে ওখানে প্রচুর দেখার জায়গা আছে। পাতাল ভৈরবের মূর্তি দর্শন এবং মেলা ছাড়াও ভৈরব নদের জলপ্রপাত এবং প্রাচীন যুগের রাজপ্রাসাদ ও গড় ঘিরে যে দুর্গম জঙ্গল, তার আকর্ষণও কম নয়। 5 বছর আগে আমি যখন এসেছিলাম তখন কলকাতার একটি ফিল্মের কোম্পানিকেও জলপ্রপাতের কাছাকাছি জায়গায় শুটিং করতে দেখেছি। ফার্স্ট ক্লাসেও ভিড় ছিল। তবে আমি অমিত রুদ্রের চেষ্টায় সুন্দর লোয়ার বার্থ পেয়েছি। ক্যাপ্টেন সিং এর কথাগুলো আমার মাথার ভিতরে মাছির মতো ভনভন করছিল। তার অ্যালসেসিয়ানের মৃত্যুর কারণ সেই অদ্ভুত প্রজাপতিটা কি না সে বিষয়ে নিঃসংশয় না হলেও মিসেস সিংহকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথাটা আমাকে ভাবিয়ে তুলেছিল। মিসেস সিংহের উপাস্য বিষ্ণু মূর্তিটা। ট্রেনটা ঠিক সময়ে ভৈরবগড়ে পৌঁছালো। এক হাতে আমার ব্যাগের ঝুলি স্টেশনের গেট দিয়ে বেরোতেই কেউ সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। তারপরে দেখলাম ক্যাপ্টেন সিংহ একটু তফাতে দাঁড়িয়ে আছেন এবং ব্যাগের ছিনতাইকারী লোকটি আমার চেনা। তার নাম রঘুবীর। সে ক্যাপ্টেন সিংহের ড্রাইভার শুধু নয়, বাড়তি অনেক কাজও করে থাকে। সেবার গড়ের জঙ্গলে এই রঘুবীরই ছিল আমার সঙ্গী। ক্যাপ্টেন সিংহ চাপা স্বরে মর্নিং বলে করমর্দন করলেন। তারপর আমার কাঁধে হাত রেখে চুপচাপ তার গাড়ির দিকে এগিয়ে গেলেন। তার মুখে গাম্ভীর্য ঘন হয়েছিল। হেঁটে যেতে যেতে আসতে বললুম, মন্দিরের বিষ্ণু মূর্তি? ক্যাপ্টেন সিংহ আমাকে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, সেটা অদৃশ্য। ড্রাইভার রঘুবীর ভৈরবগড়ের ভিতরে রাস্তা না ধরে ডান দিকে একটা সংকীর্ণ পিচ রাস্তায় গাড়ি নিয়ে চলল। বুঝলুম গত 5 বছরে ভৈরবগড়ের রাস্তাঘাটে ভিড় বেড়েছে, তাই এই পাশ কাটিয়ে যাওয়া। তবে আমার পক্ষে এমন নির্জন পথ আনন্দদায়ক। পথটা বারবার চড়াইয়ে উঠছে, আবার টিলা পাহাড়ের কাঁধের উপর দিয়ে এগিয়ে গিয়ে উতরাইয়ে নামছে। বাদিকে ভৈরবগড়ের সমৃদ্ধি উজ্জ্বল রোদে ঝলমল করছিল। ডান দিকে মাঝে মাঝে আদিবাসী বস্তি আর জঙ্গল চোখে পড়ছিল। জঙ্গলের পিছনে দূরে পশ্চিমে ঘন নীল পাহাড়ের রেঞ্জ। ক্যাপ্টেন সিংহ এতক্ষণে একটু হেসে বললেন, এই রাস্তাটা দিয়ে আপনাকে নিয়ে এলুম কারণ খুব শিগগির আমার ফার্ম হাউসে পৌঁছানো যাবে। এতক্ষণে আমি চুরুট ধরালুম। তারপর বললুম, এই রাস্তার শেষ দিকটা আমি চিনি মনে হচ্ছে। ক্যাপ্টেন সিংহ বললেন, হ্যাঁ, সেবার আপনার সঙ্গে ওই দিকটায় অর্কিডের খোঁজে বেরিয়েছিল। একটু হেসে বললুম, মনে পড়েছে। আমাদের বেলুনটা ব্যর্থ হয়নি। এনিওয়ে, আপনার ফার্ম হাউসের ঘটনা নিয়ে এখন কথা বলা কি ঠিক হবে? ক্যাপ্টেন সিংহ ড্রাইভার রঘুবীরের দিকে চোখের ইশারা করে বললেন, কেসটা পুলিশের হাতে। আমি আপনাকে সেই অদ্ভুত প্রজাপতির একটা খবর দিতে পারি। বলুন। আমার ফার্ম হাউসের পূবে নদীর ধারেই এক ভদ্রলোক সম্প্রতি একটা বাংলো বাড়ি করেছেন। তার সঙ্গে আমার পরিচয় আছে। একসময় তিনি ওই এলাকার খ্রিস্টান মিশনারি স্কুলে হিসব কাজ করতেন। হিসব মানে শিক্ষকতা নয়? না, আমি তার সঙ্গে আলাপ করে যেটুকু বুঝেছিলাম তাতে আমার ধারণা উনি সায়েন্স সেকশন ল্যাবে কাজ করতেন। তাছাড়া তিনি বাঙালি। ভৈরবগড়ে তো একসময় অনেক বাঙালি থাকতেন। আমার কথা শুনে ক্যাপ্টেন সিংহ কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, ইনি ভৈরবগড়ের বাসিন্দা নন। মিশন স্কুল থেকে রিটায়ার করার পর এখানে বাড়ি করেছেন। নাম নীলমাধব রায়। তো যা বলছিল, কাল বিকেলে খেয়াল হলো একবার নদীর ধার থেকে ঘুরে আসি। বাংলোর পাশ দিয়ে যাবার সময় হঠাৎ চোখে পড়ল বাংলোর বাউন্ডারি ওয়ালের ওপর ঝুঁকে পড়া হলুদ রঙের ফুলে সেই রকম কয়েকটা প্রজাপতি বসে আছে। ইচ্ছে হলো ভদ্রলোকের ডেকে একটু সতর্ক করে দিই, কারণ তার কুকুর আছে। সাধারণ কুকুর নয়, ডোবারম্যান পিঞ্চার। একটু অবাক হয়ে বললুম, এ জাতের কুকুর তো একসময় বড়লোক শিকারীরা পুষতেন। বন্দুকে পাখি মারলে এরা তা কুড়িয়ে এনে দেয়। ক্যাপ্টেন সিংহ মৃদু স্বরে বললেন, মিস্টার রায় বন্দুক আর কুকুরটাকে নিয়ে মাঝে মাঝে জলপ্রপাতের নিচে লেকে যান। লেকটা তো আপনি দেখেছেন। সে কি, এখন তো পাখি শিকার করা বেআইনি। 1976 সালেই ভারত সরকার বন্য প্রাণী আর পাখি শিকার আইন করে নিষিদ্ধ করেছে।
ক্যাপ্টেন সিংহ একটু হেসে বললেন, এই এলাকায় পুলিশ সন্ত্রাসবাদী আর নানা রকমের খুন খারাপি নিয়েই ব্যস্ত, কিন্তু আইনটা মেনে চলছে কিনা সেটা দেখার দায়িত্ব ফরেস্ট ডিপার্টমেন্টের। তা হবে, তবে আমি যা লক্ষ্য করেছি তাই বললুম। বাংলোয় নিশ্চয়ই ওর ফ্যামিলি আছে? না, বাংলোয় শুধু এক আদিবাসী খ্রিস্টান দম্পতিকে দেখেছি। তারা থাকে একটা একতলা ঘরে। মিস্টার রায়ের সব কাজকর্ম ওরা দুজনেই করে দেয়। ততক্ষণে আমরা ভৈরবগড় পিছনে ফেলে শালবনে ঢাকা পাহাড়ের কাঁধে পৌঁছে গেছি। জায়গাটা চিনতে পারলুম। উতরাইয়ের পরেই পিচ রাস্তাটা বাঁক নিয়ে ডাইনে চলে গেছে। বাঁদিকে ক্যাপ্টেন সিংহের ফার্ম হাউসে ঢোকার মোরাম বিছানো পথ। 100 মিটার মোরাম বিছানো রাস্তায় ঢোকার মুখে প্রাইভেট ওয়ে লেখা সাইনবোর্ডটা চোখে পড়ল। গেটের সামনে গাড়ি গিয়ে দাঁড়াতেই যে গেট খুলে দিল তাকে চিনতে পারল। সে নাথুরাম। সেলাম ঠুকে সে গেট বন্ধ করে দিল। গাড়ি এগিয়ে গিয়ে পোর্টিকোর নিচে থামল। ফার্মের ম্যানেজার রতনলালকে দেখতে পেলুম। তিনি করজোড়ে আমাকে নমস্কার করলেন, কিন্তু মুখটা গম্ভীর। ফার্ম হাউসের এই বাংলোটা দোতলা, দেখতে বিদেশি বাংলোর মতো। ক্যাপ্টেন সিংহ বললেন, একেবারে আপনার থাকার ঘরে নিয়ে যাব আপনাকে। প্রশস্ত বারান্দা দিয়ে ঘুরে পূর্ব দক্ষিণ কোণে যে ঘরে 5 বছর আগে আমি কিছুদিন কাটিয়ে গিয়েছিলাম, সেই ঘরে ঢুকলেন ক্যাপ্টেন সিংহ। একটি আদিবাসী মেয়ে বহাল হয়েছে দেখলুম। সে দুদিকের জানালাগুলোর পর্দা সরিয়ে দিল। ক্যাপ্টেন সিংহ বললেন, এর নাম সুশীলা, রঘুবীরের মেয়ে। ওর দুর্ভাগ্য, বিয়ের পরেই স্বামী মারা যায়। রঘুবীরের কথায় একে আমার কাছে এনে রেখেছি। সুশীলা, তোর বাবার কাছে কর্নেল সাহেবের গল্প শুনেছিস বলেছিলি, ইনিই সেই কর্নেল সাহেব। সুশীলা প্রণাম করতে এলো। আমি পিছিয়ে গিয়ে সহাস্যে বললুম, আগে কফি, তারপর অন্য কিছু। ইতিমধ্যে রঘুবীর আমার প্রকাণ্ড ব্যাগটা ঘরের ভিতর কোণের দিকে একটা টুলে রেখে গিয়েছিল। সুশীলা বেরিয়ে গেল। আমি আমার পিঠের কিট ব্যাগটা খুলে টেবিলে রাখলুম। তারপর গলায় ঝোলানো বাইনোকুলার ও ক্যামেরাটা রেখে দিলুম। ক্যাপ্টেন সিংহ সুইচ চালিয়ে ফ্যান খুলে দিলেন। আবহাওয়া এমনিতেই কলকাতার তুলনায় ঠান্ডা, তবে বাড়তি হাওয়ারও দরকার ছিল। জানালার কাছাকাছি সোফায় বসে টুপিটা খুলে ফেললুম। ক্যাপ্টেন সিংহ আমার মুখোমুখি বসলেন। তারপর মৃদু স্বরে বললেন, অপালাকে ডাক্তার আপাতত ঘুমের ওষুধ দিয়েছেন। এতক্ষণে হয়তো সে উঠতে পেরেছে। আমার ধারণা আপনাকে দেখলে সে মানসিক আঘাত অনেকটা সামলে নেবে। তবে আগে কফি খেয়ে নিন, তারপর পোশাক বদলে এবং বাথরুম সেরে ফ্রেশ হয়ে নিন। তখনও আমার হাতে জ্বলন্ত চুরুট। সেটা অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে তারপর বললুম, আগে একটা কথা বলে নি, আপনার অ্যালসেসিয়ান টমিও কি কোনো মরা পাখি খেয়েছিল? ক্যাপ্টেন সিংহ বললেন, যেখানে ও রক্তবমি করে মরে পড়েছিল সেখান থেকে কয়েক হাত দূরে শালিক পাখির ছেঁড়া খোড়া পালক পাওয়া গেছে। তবে এটাই আশ্চর্য, টমি পাখিটাকে এমনভাবে চিবিয়েছে যে তার মুখেও প্রচুর পালক আটকে ছিল। জিজ্ঞেস করলুম, দুটো পাখিরই পালক যেখানে পড়েছিল সেখানে এখনো কি তেমনি পড়ে আছে নাকি? ক্যাপ্টেন সিংহ আমার কথার উত্তরে বললেন, হ্যাঁ, আমার লোকেরা বুঝতে পেরেছে দুটো পাখি প্রজাপতির বিষে মারা পড়েছে, তাই ওগুলো ছুঁতে সাহস পায়নি। তাছাড়া কলকাতা যাওয়ার আগে আমি প্রথম পাখিটার পালকগুলো ওখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন থাকে তা বলে গিয়েছিল। কারণ আমার মনে হয়েছিল যদি দৈবাত আপনাকে এখানে আনতে পারি আপনি ওগুলো দেখবেন। জিজ্ঞেস করলুম, পুলিশ কি ওগুলো দেখেছিল? পুলিশকে আমি প্রজাপতি এবং পাখির ব্যাপারটা জানাইনি। আমার লোকেদেরও জানাতে নিষেধ করেছিল। শুধু কুকুর দুটোর বিষাক্ত কিছু খেয়ে মারা পড়ার কথা পুলিশকে বলা হয়েছে। জনিকে আগেই কবর দেওয়া হয়েছিল। বুদ্ধিমান রতনলাল টমিকেও তার পাশে পুঁতে দিয়েছিল। পুলিশ শুধু কবর দুটো দেখেই সন্তুষ্ট। বুঝতেই পারছেন, পুলিশের ধারণা মন্দির থেকে বিষ্ণু মূর্তি চুরির জন্য কেউ কুকুর দুটোকে বিষ খাইয়ে মেরেছে। ওরা নাথুলাল আর তার সঙ্গী বিন্ধেশ্বরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার স্ত্রী বাধা দেয়। এই সময় সুশীলা ট্রেতে
কফির পট, পেয়ালা আর স্ন্যাক্স রেখে চুপচাপ চলে যাচ্ছিল। ক্যাপ্টেন সিংহ তাকে জিজ্ঞেস করলেন, তোর মাইজি কি উঠেছে? সুশীলা বলল, উনি অনেকক্ষণ উঠেছেন, এখন উনি দোতলার ব্যালকনিতে বসে আছেন। সুশীলা চলে গেল। দরজার পর্দা ফাঁক করা ছিল। বারান্দায় ম্যানেজার রতনলালকে দেখতে পেলুম। তিনি বললেন, স্যার, মাইজি কর্নেল সাহেবের আসার খবর শুনেছেন। উনি নিচে আসতে চাইছিলেন, কিন্তু ওর শরীরের যা অবস্থা আমি নিষেধ করলুম। বললুম কফি খেয়ে কর্নেল সাহেব আপনার সঙ্গে দেখা করতে আসবেন। ক্যাপ্টেন সিংহ বললেন, রতনলাল, তুমি বরং আজ রঘুবীরকেই নদীর ধারে গিয়ে জেলেদের কাছ থেকে মাছ আনতে বলো। রতনলাল চলে গেলেন। আমি কফিতে চুমুক দিয়ে হাসতে হাসতে বললুম, আপনি কি ভেবেছেন আপনার পোষা মোরগ মুরগিগুলো শরীরে প্রজাপতির বিষ নিয়ে বেড়াচ্ছে? এতক্ষণে ক্যাপ্টেন সিংহ স্বাভাবিকভাবে হেসে উঠলেন। বললেন, না, তবে আপনি ভৈরব নদের মাছের সুখ্যাতি করে গিয়েছিলেন, মনে আছে? কথাটা বলার পর কফির পেয়ালা হাতে নিয়েই ক্যাপ্টেন সিংহ উঠে গিয়ে দরজার বাইরে ডান দিক এবং বাঁ দিকে দেখে নিলেন। তারপর ফিরে এসে তেমনই মুখোমুখি বসলেন। বললেন, উপাস্য ঠাকুরের জন্য অপালার মনস্তাপ স্বাভাবিক, কিন্তু আপনি তো জানেন আমি কট্টর নাস্তিক। আমার ঠাকুরদার কাছে শুনেছিলুম আমাদের গৃহদেবতা বিষ্ণুর মূর্তিটি নিরেট সোনায় তৈরি। তাছাড়া তার গায়ে অনেক রত্ন খচিত ছিল, মাথার মুকুটেও ছিল নানা রকমের রত্ন। আমার হিসেবে প্রায় 9 ইঞ্চি উঁচু বিষ্ণু মূর্তিটির দাম এখন প্রায় কোটি টাকারও বেশি। কথাটা বলেই তিনি একটু নড়ে উঠলেন। মাই গুডনেস, আপনাকে তো বিষ্ণুমূর্তি অপালা দেখিয়েছিল। আমি নাস্তিক বলে সে আমাকে এখনো মন্দিরের বারান্দায় উঠতে দেয় না। কফিতে শেষ চুমুক দিয়ে বললুম, আমার মনে পড়েছে মন্দিরের দরজায় লোহার কপাট আছে। তাছাড়া হাতল ঘুরিয়ে দরজা খুলতে হলে একটা বিশেষ কৌশল দরকার হয়। মিসেস সিংহ আমাকে কতগুলো ইংরেজি অক্ষর দরজায় খোদাই করা ছিল তা দেখিয়েছিলেন। সেই অক্ষরগুলো হাতল ঘুরিয়ে ঠিকমতো সেট করতে পারলেই দরজা খোলে। অবশ্য আমাকে তিনি এর বেশি কিছু বলেননি। ক্যাপ্টেন সিংহ হাসবার চেষ্টা করে বললেন, আমি ওই কৌশলটা জানি না, কারণ আমাদের পরিবারের নিয়ম হলো বংশ পরম্পরায় বাড়ির বড় বৌমা শুধু ওই কৌশলটা জানতেন। আমার মা মৃত্যুর আগে অপালাকে ওটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। চুরুট ধরিয়ে চুপচাপ টানছিল। এবার বললুম, চোর কি দরজার হাতল ভেঙে মূর্তি নিয়ে পালিয়েছে? ক্যাপ্টেন সিংহ এবার গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, না, সব ঠিকঠাক আছে, শুধু মূর্তিটাই নেই। কথাটা শুনে চমকে উঠলুম। বললুম, তার মানে চোর যেভাবেই হোক দরজা খোলার কৌশলটা জানতে পেরেছিল, এই তো? ঠিক ধরেছেন। বলে ক্যাপ্টেন সিংহ বুক পকেট থেকে বিদেশি সিগারেটের একটা প্যাকেট বের করলেন। বললেন, ধূমপান আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এই ঘটনার পর টেনশন কমাতে আবার কখনো কখনো সিগারেট টানছি। চোখ বুজে চুরুট টানছিল। হঠাৎ মনে হলো এখনই একবার মন্দিরটা দর্শন করে আসা উচিত। কথাটা বলতেই ক্যাপ্টেন সিংহ বললেন, বেশ তো, চলুন। এই বাংলো বাড়িটার চারিদিক ঘিরেই চওড়া বারান্দা। পূর্বের বারান্দা দিয়ে উত্তরে কিছুটা এগিয়ে সিঁড়ি বেয়ে নামতে হলো। নুড়ি বিছানো খানিকটা পথের শেষে রেলিং ঘেরা জায়গার উপর বিষ্ণু মন্দির। রেলিং এর পাশ দিয়ে এগোলে বাউন্ডারি ওয়ালের দরজা এবং মন্দিরে ঢুকতে হলে বাঁদিকে রেলিং এর খানিকটা জায়গা ফাঁকা। মন্দিরের নিচের মাটিটা ঘাসে ঢাকা। ক্যাপ্টেন সিংহ বললেন, আপনি জানেন, তবু মনে করিয়ে দিচ্ছি, এখানে জুতো মোজা খুলে রেখে ভিতরে ঢুকতে হয়। জুতো মোজা খোলার পর মুখ ঘুরিয়ে দোতলার দিকটা একবার দেখে নিলুম। একটা ব্যালকনিতে মিসেস সিংহ বসে আছেন। আমাকে তিনি দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তিনি যেন ধ্যানস্থ। তবে তার চোখ দুটিতে যেন অস্বাভাবিক দৃষ্টি। তার মানে তিনি আমাকে যেন দেখেও দেখছেন না। আমার মাথায় তখন টুপি ছিল না।
তাই তাকে দেখার জন্য মুখ তত উঁচু করতে হয়নি। ক্যাপ্টেন সিংহ তার স্ত্রীকে একবার দেখে নিয়ে চাপা স্বরে বললেন, আমার ভয় হচ্ছে অপালা কোনো মানসিক অসুখ না বাঁধিয়ে বসে। খাসে পা ফেলে পশ্চিমমুখী মন্দিরের সামনে দাঁড়ালুম। বললুম, আমার মনে পড়েছে সেবার আপনাকে বলেছিলুম মন্দিরটা এত অরক্ষিত অবস্থায় আছে কেন। আপনি বলেছিলেন মন্দিরের লোহার দরজা খোলা কোনো চোর ডাকাতের পক্ষে সম্ভব নয়। ক্যাপ্টেন সিংহ বললেন, কেন বলেছিলাম তা আপনার জানা। আমি আবার অভ্যেস মতো সামনের এবং দুপাশের ঘাসের উপর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ক্যাপ্টেন সিংহ বললেন, পুলিশ এই জায়গাটা তন্ন তন্ন খুঁজেছে, যদি চোরের কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু কিছু পাওয়া যায়নি। আমি কয়েক পা এগিয়ে মন্দিরের দরজার সামনাসামনি দাঁড়ালাম। কয়েক ধাপ সিঁড়ির পর চওড়া বারান্দা, মসৃণ মার্বেলের উপর বিচিত্র কারুকার্য করা আছে। এ ধরনের কাজ শুধু মোগলদের স্থাপত্যেই দেখা যায়। মন্দিরের লোহার দরজার দিকে তাকিয়ে লক্ষ্য করলুম 5 বছর আগে ক্যাপ্টেন সিংহ যা বলেছিলেন তা সত্য। তার পূর্বপুরুষের আমলে তৈরি লোহার দরজায় সত্যি মরচে ধরেনি। প্রাচীন যুগের কারিগরদের এইসব সৃষ্টি বিস্ময়কর। প্রাচীনকালের মরচে না ধরা লোহার কামান নানা জায়গায় আমি দেখেছি, কিন্তু মন্দিরের এই দরজায় হাতলের চারপাশে গোলাকার চক্রে খোদাই করা রোমান হরফগুলো দেখে বোঝা যায় ব্রিটিশরা এদেশে আসার পরেই কোনো দক্ষ কারিগর দরজাটা তৈরি করেছিল। কাজেই ক্যাপ্টেন সিংহ বা তার স্ত্রী যাই বলুন, দরজাটা 2 থেকে 250 বছরের মধ্যে তৈরি। অবশ্য ভিতরে যে বিষ্ণু মূর্তি দেখেছিলুম তার প্রাচীনতা অস্বীকার করা যায় না। এ সময় ক্যাপ্টেন সিংহ 1 মিনিট আসছি বলে উপরের দিকে দরজার কাছে চলে গেলেন। তার পায়ে অবশ্য এখন চটি ছিল, কে জানে কেন তিনি দরজা খুলে হঠাৎ বেরিয়ে গেলেন। এই সময় আমি ক্যামেরায় দরজার একটা ফটো দ্রুত তুলে নিলাম, তারপর বাইনোকুলারের রোমান হরফগুলো দেখে নিলাম। এই সময় একটু ঘুরে দোতলার ব্যালকনি লক্ষ্য করতে ভুলিনি, মিসেস সিংহ তেমনই বসে আছেন। পিছতে গিয়ে হঠাৎ পায়ের তলায় শক্ত কি একটা জিনিস ঠেকল। পা তুলে দেখি একটা গোলাকার চ্যাপ্টা লোহার টুকরো পড়ে আছে। সেটার তলায় পেরেকের মতো খানিকটা অংশ ভাঙা। কিছু না ভেবেই সেটা তুলে নিয়ে প্যান্টের পকেটে চালান করে দিল। এই সময় ক্যাপ্টেন সিংহ ফিরে এলেন। তাকে রুষ্ট দেখাচ্ছিল। তিনি বললেন, পিছনের পুকুরে শ্বেতপদ্ম আছে কিনা আপনি জানেন? এখন অবশ্য পদ্ম আর নেই, কিন্তু প্রায়ই আদিবাসী বাচ্চা মেয়েরা পদ্মের ফল জল থেকে তুলে নিতে আসে। কাঁটাতারের বেড়া গুলিয়ে আসতে ওদের কোনো অসুবিধা হয় না। বললুম, আপনার শ্রবণ শক্তি তীক্ষ্ণ, তা আমি জানি। ক্যাপ্টেন সিংহ একটু হেসে বললেন, আজ 3-4টি মেয়ে পুকুরে নেমেছিল। পদ্মের ফল বা বীজগুলো ওরা নিয়ে যাক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওরা ডুব দিয়ে পদ্মের শেকড়ও উপড়ে নেয়। ওই শেকড়গুলো ওরা খেতে ভালোবাসে। বললুম, হ্যাঁ আমি জানি, আদিবাসীদের হাটে পদ্মের শেকড় বিক্রি হতে আমি দেখেছি। কথা বলতে বলতে আমি ঘাসের উপর বসেই মোজা এবং জুতো পরে নিলুম। তারপর বললুম, চলুন একবার পুকুরটা দর্শন করি। ক্যাপ্টেন সিংহ হাসতে হাসতে বললেন, অপালার কাছে পুকুরটা পবিত্র। পুজোর আগে সে স্নান করে নেয়। অবশ্য বিষ্ণুদেবের পুজোর জন্য একজন ঠাকুর আছেন, তিনি থাকেন ভৈরব করে। খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গিয়ে বললুম, দেবতা নেই বলে তিনি কি পুজো করতে আসছেন না? ক্যাপ্টেন সিংহ বললেন, না, সে আসবে কি করে, তাকে পুলিশ জেরা করার জন্য হাজতে রেখেছে। বললুম, আমি যাকে পুজো করতে দেখে গিয়েছিল? আমার কথার উপর ক্যাপ্টেন সিংহ বললেন, না, হরিরাম শর্মাকে আপনি দেখেছিলেন। গত বছর সে মারা গেছে। তার ছেলে অশোক শর্মাকে আমার স্ত্রী বহাল করেছিল। বছর 30 বয়সের এই পূজারীটি সম্পর্কে কিছু অপবাদ শুনেছিলুম, কিন্তু অপালার মতে বংশ পরম্পরায় ওরাই পূজারী হবে বলে আমার মা নাকি তাকে বলে গিয়েছিলেন। ততক্ষণে পুকুরের বাঁধানো ঘাটের উপর গিয়ে পৌঁছেছি। চতুষ্কোণ পুকুরটি সর্বত্র পচে যাওয়া পদ্মের ডাঁটা ও ফল ভেসে আছে। অন্যমনস্কভাবে বললুম, নতুন পূজারী সম্পর্কে কি অপবাদ শুনেছেন? নেশাখোর, চরিত্রদোষ নাকি আছে? বলে ক্যাপ্টেন সিংহ পুকুরের ডান পাড়ে একটা ছাতিম গাছের তলায় গিয়ে দাঁড়ালেন।
সেখানে দাঁড়িয়ে দক্ষিণ পূর্ব কোণে অনেকটা দূরে একটা মনোরম বাংলো বাড়ি দেখে বুঝতে পারলুম ওটাই সেই নীলমাধব রায়ের বাংলো। বাড়িটা খুঁটিয়ে দেখার জন্য কয়েক পা এগিয়ে গিয়ে কাঁটা তারের বেড়ার সামনে দাঁড়ালুম। তারপর বাইনোকুলারে চোখ রাখলুম। নদীর পাড়ে একটা টিলার গায়ে রঙিন বাড়িটা উজ্জ্বল রোদে স্পষ্ট ফুটে উঠল। বাড়িটা যথেচ্ছ ফুলে সাজানো। আমি খুঁটিয়ে দেখছিলুম সেই ভদ্রলোক যদি দৈবাৎ আমার বাইনোকুলারে ধরা পড়েন। আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। শর্টস এবং টি শার্ট পরা এক ভদ্রলোক ফুলের ঝোপ থেকে হঠাৎ উঠে দাঁড়ালেন। তার মাথায় রোদ বাঁচানো ক্যাপ। কিন্তু তারপরই আমার মনের চমক খেলে গেল। আশ্চর্য, ভদ্রলোকের হাতে একটা আমারই মতো প্রজাপতি ধরা জাল। তিনি জালের স্টিকটা হাতে নিয়ে একটু দাঁড়িয়ে থাকার পর বাংলোর বারান্দায় গিয়ে বসলেন। ক্যাপ্টেন সিংহ আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মিস্টার রায়কে খুঁজছিলেন? বাইনোকুলার নামিয়ে তার কাছে এসে বললুম, ক্যাপ্টেন সিংহ, নীলমাধব রায় আমারই মতো একজন লেপিডপ্টারিস্ট। ক্যাপ্টেন সিংহ চমকে উঠে বললেন, সে কি? আমি তো জানতাম না তিনি একজন প্রজাপতি বিশারদ। কথাটা বলে পকেট থেকে একটা সিগারেট বের করে তিনি লাইটার দিয়ে ধরালেন। তাকে উত্তেজিত দেখাচ্ছিল। একটু পরে তিনি মৃদু স্বরে বললেন, কর্নেল সরকার, এখন আমার মনে হচ্ছে ওই ভদ্রলোকই আমার ফার্ম হাউসে ওইসব উদ্ভুট্টে প্যাঁচা প্রজাপতি ছেড়ে দিয়ে গিয়েছিলেন। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা পুলিশকে জানানো দরকার। হাসতে হাসতে বললুম, এমনটা হতেই পারে। তিনি আউল বাটারফ্লাই নিয়ে চর্চা করছেন এবং এই প্রজাতির প্রজাপতি ব্রিডিং গ্রাউন্ড তার বাংলোতেই আছে। সেখান থেকে কয়েকটা প্রজাপতি আপনার ফার্ম হাউসে উড়ে আসতেই পারে। কাজেই আইনের দিক থেকে তাকে শেষাবধি দোষী করা কঠিন। ক্যাপ্টেন সিংহ কি বলতে যাচ্ছেন এমন সময় তার ম্যানেজার রতনলাল এসে বললেন, স্যার, থানা থেকে টেলিফোন এসেছে, ম্যাডাম আপনাকে যেতে বললেন। ক্যাপ্টেন সিংহ তখনই তার সঙ্গে ভিতরে চলে গেলেন। আমি এবার পুকুরের ঘাটের দিকে গিয়ে বাড়ির বাউন্ডারি ওয়ালের দিকে তাকালুম। ভিতরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। উঁচু দেওয়ালের নিচে গিয়ে ঘন ঘাসের ভেতর ঝুঁকে পড়লুম। কিছু যে দেখতে পেয়েছিল এমন নয়, কিন্তু এটা আমার নিছক অভ্যাস। ঘটনাস্থলের চারপাশটা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে না দেখলে স্বস্তি পাই না। কিন্তু মন্দিরের সামনে ঘাসের ভিতর যেমন একটা অদ্ভুত জিনিস কুড়িয়ে পেয়েছি, এখানে তেমন কিছু খুঁজে পেলুম না। দেওয়ালের দিকে তাকিয়ে চোখ পড়ল ছোপ ধরা দেওয়ালের দুটো জায়গায় যেন বাচ্চা ছেলেদের আঙুলের ছাপ। দেওয়ালটা পশ্চিমে, সূর্য পূর্বে। তাই ক্যামেরায় দ্রুত একটা স্ন্যাপশট নিয়ে নিলুম। আদিবাসী ছেলেমেয়েরা এখানে পদ্মফুল বা পদ্মের শিকড় ওপরাতে আসে। দেওয়ালে প্রায় 6 ফুট উঁচুতে তাদের আঙুলের দাগ পড়বে কেন? এমন তো নয় যে দেওয়ালে তাদের পা রেখে ওঠার মতো কোনো জায়গা আছে। এরপর বাইনোকুলারে বেশ কিছুক্ষণ ধরে ওই আঙুলের দাগের মতো দুটো চিহ্ন খুঁটিয়ে দেখলুম। কিন্তু ও দুটো যে বাচ্চা ছেলেদের আঙুলেরই দাগ, এই বিশ্বাস মন থেকে ঘুচল না। স্যাঁতলা ধরা পিচ্ছিল দেওয়ালে ওই চিহ্ন দুটো কি, তা নিয়ে পরে ভাবা যাবে। তারপর দরজার দিকে এগোতে গিয়ে হঠাৎ মনে হলো এই এলাকায় বানরের উপদ্রব আছে। হয়তো জনি বা টমি তারা খেয়ে কোনো বানর পাঁচিল টপকে এবারে পড়েছে। তার ফলে তাদের দুটো হাতের চিহ্ন দেওয়ালে থেকে গেছে। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলুম। তারপর মন্দিরের পাশ দিয়ে বারান্দায় উঠলুম। আমার ঘরের কাছাকাছি যেতেই ক্যাপ্টেন সিংহের সঙ্গে দেখা হলো। তিনি হাসি মুখে বললেন, আপনি যেখানেই যান সেখানকার পুলিশ কর্তাদের কি আগাম খবর দিয়েই যান? এসপি সাহেব ফোন করেছিলেন, আপনার খবর জানতে চাইলেন। তিনি বললেন আজকে সময় করে উঠতে পারবেন না, কাল সকালের দিকে আপনার সঙ্গে দেখা করতে আসবেন। বললুম, এসপি দেবদত্ত রাও একসময় পশ্চিমবঙ্গেই ছিলেন, সেই সূত্রে তার সঙ্গে আমার পরিচয়। ক্যাপ্টেন সিংহ আমার সঙ্গে ঘরে ঢুকে বললেন, লোকাল থানার অফিসার ইনচার্জ রাকেশ সিংহ ফোন করেছিলেন। মনে হলো এসপি সাহেব ওকে আপনার সাহায্যের জন্য কিছু বলেছেন। রাকেশবাবু এখনই আসতে চাইছিলেন, আমি ওকে সন্ধ্যার দিকে আসতে বলেছি। কারণ আজকের দিনটা আপনি ফার্ম হাউসের আনাচে কানাচে তদন্ত করবেন, তা আমি জানি। যাই হোক,
এবার পোশাক বদলে বাথরুম সেরে রেডি হয়ে নিন, 10টায় আমরা ব্রেকফাস্টে বসবো। কিচেন আর ডাইনিং রুম একতলায়। ব্রেকফাস্টের সময় ম্যানেজার রতনলাল দরজার বাইরে এসে দাঁড়ালেন। ক্যাপ্টেন সিংহ বললেন, কিছু বলবে? রতনলাল সেখানে দাঁড়িয়েই বললেন, বিন্দেশ্বর বলল কুকুরওয়ালা সালিম খান খবর পাঠিয়েছেন, একটা ভালো জাতের অ্যালসেসিয়ান এখনই তিনি পাঠাতে পারেন। তাছাড়া তার খোঁজে একটা টেরিয়ারও আছে। আপনি বললে তিনি কালই সেটা নিয়ে আসবেন। ক্যাপ্টেন সিংহ বললেন, ঠিক আছে, তুমি বিন্দেশ্বরকে এখনই পাঠিয়ে দাও। অ্যালসেসিয়ানটা আজই পেলে ভালো হয়। রতনলাল চলে গেলেন। আমি জিজ্ঞেস করলুম, সালিম খান কি কুকুর কেনাবেচার ব্যবসা করেন? ক্যাপ্টেন সিংহ বললেন, হ্যাঁ, ভদ্রলোক একটু ছিটগ্রস্ত। একসময় ভৈরবগড়ে ওর পূর্বপুরুষের জমিদারি ছিল। দেশভাগের পর ওদের ফ্যামিলির সবাই পশ্চিম পাকিস্তানে চলে যায়। সালিম খানের বাবাও যান। বাড়িঘর যেটুকু ছিল দেনার দায়ে বিক্রি করে বাঙালি টোলায় এক ভদ্রলোকের বাড়ির কেয়ারটেকার ছিলেন। ভদ্রলোক কলকাতায় থাকেন। বাবার মৃত্যুর পর সালেম খানকেই তিনি কেয়ারটেকার বহাল করেন। ভদ্রলোকের চেহারায় আভিজাত্যের ছাপ আছে। তাছাড়া তিনি দুর্ধর্ষ প্রকৃতির মানুষ, তাই বাড়িটা বেহাত হয়ে যায়নি। কিন্তু বাড়ির মালিকের টাকায় সংসার চলে না। কিন্তু তার চেয়ে বড় কথা, ছোটবেলা থেকেই উনি কুকুর ভালোবাসেন। এখন বয়স প্রায় 40 পেরিয়ে গেছে। পাকাপাকিভাবে বিলিতি কুকুরের ব্যবসা শুরু করেছিলেন, এখনো ওই নিয়েই আছেন। বললুম, আপনার জনি আর টমিকে কি এই ভদ্রলোকই আপনাকে দিয়েছিলেন? হ্যাঁ, কুকুর দুটোর মৃত্যুতে খান সাহেব খুব বিচলিত। গতকাল এসে খুব শোক প্রকাশ করে গেছেন। জিজ্ঞেস করলুম, খান সাহেব তাহলে কুকুর দুটোর মৃত্যুর কারণ শুনেছেন? হ্যাঁ, তবে মন্দির থেকে মূর্তি চুরির খবরটা আমাকে বলা হয়নি। কুকুরের মৃত্যুর ব্যাপারে পুলিশ তদন্ত করতে এসেছে দেখে খান সাহেবের সিদ্ধান্ত, আমার কোনো শত্রু ফার্মের ক্ষতি করতে চায়। ব্রেকফাস্টের পর ক্যাপ্টেন সিংহের নির্দেশ মতো সুশীলা 2 পেয়ালা কফি এনে দিল। ক্যাপ্টেন সিংহ বললেন, তোমার মাইজি কিছু খেয়েছেন? সুশীলা বলল, খেয়েছেন। মাইজি কর্নেল সাহেবের সঙ্গে দেখা করার জন্য নিচে আসতে চাইছিলেন, কিন্তু মাইজির শরীর কমজোর হয়ে গেছে। কর্নেল সাহেবকে উনি ওপরে যেতে বলেছেন। ক্যাপ্টেন সিংহ বললেন, তুই গিয়ে বলবি কর্নেল সাহেব ফার্মের জমি দেখতে যাবেন, তারপর ফিরে এসে তার সঙ্গে দেখা করবেন। কফি পানের পর দক্ষিণ দিকের লনে আমাকে দাঁড় করিয়ে রেখে ক্যাপ্টেন সিংহ দোতলায় গেলেন। দক্ষিণ দিকটায় পাঁচিল 6 ফুটের বেশি উঁচু নয়, তার উপর কাঁটা তারের বেড়া। ছোট গেটের মাথায় বোগেনভেলিয়ার ঝাড়, থোকা থোকা লাল ফুলে উজ্জ্বল হয়ে আছে। আমি এগিয়ে গিয়ে গেটের কাছ থেকে বাইনোকুলারে ভেতরটা দেখছিলাম। দূরে শেষ প্রান্তে গমের ক্ষেতে আদিবাসী মজুরনীরা গম কাটছে। ডান দিকে সবুজ ভুট্টার ক্ষেত। এপ্রিলে ভুট্টা বলতে শুরু করবে। বাদিকটায় সূর্যমুখীর ক্ষেত। ক্যাপ্টেন সিংহ তার প্রায় 30 একর জমিতে শুধু পাম্প দিয়ে জলসেচ ছাড়া অন্য যন্ত্র ব্যবহারের পক্ষপাতী নন। রাসায়নিক সারও তিনি ব্যবহার করেন না। দেখতে দেখতে হঠাৎ বাইনোকুলারে ভেসে উঠল 2 আউল বাটারফ্লাই। প্রজাপতি দুটো বাঁদিকে রঙ্গন ফুলের ওপর এসে বসল। তখনই আমার খেয়াল হলো সঙ্গে প্রজাপতি ধরার নেটটা আনা উচিত ছিল। তাই দ্রুত ঘুরতেই ক্যাপ্টেন সিংহের সঙ্গে আমার প্রায় ধাক্কা লাগার উপক্রম। দেখলাম তার কাঁধে বন্দুক। তিনি বললেন, কি ব্যাপার? বললুম, 2 প্যাঁচা প্রজাপতি অনুপ্রবেশ করেছে। 1 মিনিট, আমি নেটটা নিয়ে আসি। আমার থাকার ঘরে গিয়ে কিট ব্যাগটা থেকে নেটটা বের করলুম। জাপানি নেটটার স্টিক ছাতার বাটের মতো ভাঁজ করা থাকে। বোতাম টিপলে দূরত্ব অনুসারে জালটা ব্যবহার করা যায়। ফিরে আসার পর দেখলুম গেট খুলে ফার্মের ঘাসে ঢাকা এক টুকরো জমিতে ক্যাপ্টেন সিংহ দাঁড়িয়ে আছেন। এটা স্পষ্ট যে তিনি প্রজাপতি দুটোকে খুঁজছিলেন। আমি গিয়ে তাকে বললুম, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন, আমি প্রজাপতি দুটোকে জালে আটকাতে পারি কিনা দেখি। প্রজাপতি ধরতে হলে নিঃশব্দে হেঁটে চলার উপযোগী যে জুতো চাই তা আমার পায়ে আছে। এছাড়া তাদের দিকে এগিয়ে যাওয়ার কিছু কৌশলও আছে। বিশেষ করে এই প্রজাতিরা খুব ধূর্ত, তাই আমি যে তাদের দিকেই এগিয়ে যাচ্ছি তা যেন ওরা টের না পায়।
যে রঙন ফুলের ঝোপে ওরা বসে আছে তার দূরত্ব প্রায় 25 মিটার। আমি একবার ডাইনে ভেষজ গাছের দিকে এগিয়ে গুঁড়ি মেরে বসলুম, তারপর আবার সোজা এগিয়ে বাঁ দিকে ঘাস ছেঁড়ার ভঙ্গি করলুম। বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। এক কথায় অনেক ছলচাতুরি করে রঙ্গঝোপটার পাশ দিয়ে নিঃশব্দে হেঁটে যেতে যেতে হঠাৎ নেট স্টিকটার বোতাম নির্দিষ্ট দূরত্বে জালটা খুলে যাওয়ার মতো করে টিপে দিলুম। আমি জানি ওদের স্বভাব আপৎকালে সোজা উপরে ওঠা নয়, তার বদলে ওরা বাঁ দিকে পিছিয়ে গিয়ে উপরে ওঠে। আমার এই সৌভাগ্য কল্পনাও করতে পারিনি। জালটা ঠিক ওদের পিছনেই বাঁ দিকে খুলে গিয়েছিল। দুটো প্রজাপতি জালের গোলাকার মুখ দিয়ে ভেতরে আটকে গেল। অমনি আর একটা বোতাম টিপে জালের মুখটা বন্ধ করে দিল। প্রজাপতি দুটো চুপচাপ ভিতরে আটকে রইল। ক্যাপ্টেন সিংহ সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছিলেন। তিনি খুশি হয়ে বললেন, কর্নেল সরকার, মর্নিং সোজ দি ডে। আমার দৃঢ় বিশ্বাস আপনার পরের কাজগুলোতে সাফল্য সুনিশ্চিত। বললুম, এবার আমি অ্যালসেসিয়ান কুকুরটা যেখানে রক্ত বমি করে পড়েছিল সেই জায়গাটা দেখতে চাই। পূর্বের বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে ঘাসের উপর হাঁটতে হাঁটতে ক্যাপ্টেন সিংহ এগিয়ে যাচ্ছিলেন। ফার্ম হাউসের চারিদিকে দেওয়াল 6 ফুট উঁচু এবং তার উপর তার কাঁটার বেড়া। পাঁচিলের ধার ঘেঁষে নানা রকমের ফুলের ঝোপ। একখানে ফুট 2 চওড়া জলসেচের নালা। সেখানে তিনি থমকে দাঁড়ালেন। তারপর বললেন, বিন্দেশ্বর বা কেউ রক্তগুলো ধুয়ে ফেলেছে। পাঁচিলের তলায় ওই যে জালি বসানো ড্রেন দেখছেন, ওখান দিয়ে বাড়তি জল বাইরে চলে যায়। আমি হাঁটু মুড়ে সেখানে বসলুম। আমার কাঁধে প্রজাপতি ধরা জালের স্টিক এবং পিছনের দিকে জালে আটকানো দুটো প্রজাপতি। নালার মুখে লক্ষ্য করলুম পাখির একরাশ পালক। একটা পালক তুলে নিয়ে বুক পকেট থেকে আতস কাজটা বের করে জালটা আনতে যাওয়ার সময় বুদ্ধি করে এটা বুক পকেটে ভরে নিয়েছিলুম। পালকটা খুঁটিয়ে পরীক্ষা করতে থাকলুম। খালি চোখে কিছু বোঝা যাবে না, কিন্তু আমার এই ম্যাগনিফাইং গ্লাস অনেক অদৃশ্যকে দৃশ্যমান করে। দেখলুম রক্তের জমাট কণা পালকের গায়ে আঠার মতো সেটে আছে, আর পালকের কিছু কিছু অংশ উকড়ে গেছে। আমার অভিজ্ঞতায় জানি বিষাক্ত কিছু খেলেই এরকম হতে পারে, যদিও পালকের লোমস অংশে কোনো স্নায়ু কোষ নেই। ক্যাপ্টেন সিংহ বললেন, কি বুঝলেন কর্নেল সরকার? উঠে দাঁড়িয়ে বললুম, আপনার কুকুর জনি রক্ত বমি করেনি, টমি রক্ত বমি করে মারা গেছে। কিন্তু তার আগে এই দেখুন, অনেকটা জায়গা জুড়ে টমি যন্ত্রণায় আর্তনাদ আর দাপাদাপি করেছে। ওই দেখুন, ও পাশে ছেঁড়া ঘাসে টমির নখের আঁচড়। ক্যাপ্টেন সিংহ খুঁটিয়ে ব্যাপারটা দেখার পর বললেন, আশ্চর্য, এগুলো আমাদের কারো চোখে পড়েনি, এমনকি পুলিশের চোখও এড়িয়ে গেছে। কর্নেল সরকার, এবার আশা করি বুঝতে পেরেছেন মরা শালিক পাখিটা এখানেই কোথাও পড়েছিল। আমার ভেবে ভীষণ রাগ হচ্ছে। পাখিটা নিশ্চয়ই দিনের আলো থাকতেই মারা পড়েছিল, অথচ এখান দিয়ে আমার লোকেরা আর আদিবাসী মজুরনীরা নিশ্চয়ই চলাফেরা করেছে। ওদের কেন চোখে পড়েনি? আমি তখন পাঁচিলের নর্দমার কাছ থেকে উপরের কাঁটা তারের বেড়া অবধি বাইনোকুলারে লক্ষ্য করছিল। এই যন্ত্রে কাঁটা তারগুলো প্রায় 3-4 ইঞ্চি মোটা দেখাচ্ছে। বললুম, ক্যাপ্টেন সিংহ, আমি দেখতে পাচ্ছি কাঁটা তারের গায়ে এখানে ওখানে লোমস পালক লেগে আছে, যা পাখিদের পেটের দিকে থাকে। ক্যাপ্টেন সিংহ চমকে উঠে বললেন, তার মানে বিষাক্ত প্রজাপতি খেয়ে মরা পাখিটাকে কোনো শয়তান ইচ্ছে করেই বাইরে থেকে ছুঁড়ে ফেলেছিল। কিন্তু কি আশ্চর্য, আমাদের কারো মাথায় এই সামান্য কাণ্ডজ্ঞানটুকুও ছিল না যে টমিকে তো সন্ধ্যার পর ছেড়ে দেওয়া হয়েছিল। পুলিশও এ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তাকে সান্ত্বনা দিয়ে বললুম, যা হবার তা হয়ে গিয়েছে, এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। চলুন ফেরা যাক। ঘরে ফেরার পর কিটব্যাগ থেকে ছিদ্রযুক্ত প্লাস্টিকের জার বের করলুম। তারপর সরু চিমটে দিয়ে প্রজাপতি দুটোকে একে একে বের করে জারে ঢুকিয়ে দিল। জারটা প্রায় 8-9 ইঞ্চি লম্বা, আর এই প্রকাণ্ড দুটো প্রজাপতিকে লম্বালম্বি ঢুকিয়ে রাখা সম্ভব হলো। ক্যাপ্টেন সিংহ বন্দুকটা 2 পায়ের ফাঁকে রেখে চাপা স্বরে বললেন,
আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলুন। এমন কি হতে পারে না জনিকে বিষাক্ত প্রজাপতি খেয়ে মরে যাওয়া পাখি খেতে দেখেছিল আমারই ফার্মের লোকজন? তাদেরই কারো মাথায় টমিকে মারার জন্য। তাকে থামিয়ে দিয়ে বললুম, সেভাবে একটা থিওরি নিশ্চয়ই খাড়া করা যায়, কিন্তু ভুলে গেলে চলবে না, মন্দির খোলার কৌশল শুধু মিসেস সিংহই জানেন। হ্যাঁ, অপালা জানে, তবে আমার স্বভাবের কথা আপনি জানেন। মন্দির নিয়ে বা কোটি টাকা দামের বিষ্ণু মূর্তি নিয়ে আমার মাথা ঘামানোর কথা নয়। যদি বলেন কৌশলটা জানতে আমার কি কোনোদিনই একটু আগ্রহ হয়নি, আমি বলবো একবার হয়েছিল, কিন্তু অপালা ধর্মের ব্যাপারে অন্ধ। সে বলেছিল আমার মা তাকে বলে গেছেন যদি সে আমাকে কৌশলটা জানিয়ে দেয় তাহলে 1 মাসের মধ্যেই সে নাকি বিধবা হবে। কথাটা বলার সময় ক্যাপ্টেন সিংহের মুখে তাচ্ছিল্যের হাসি দেখতে পেলুম। তিনি একটা সিগারেট ধরিয়ে আবার বললেন, এই ফার্ম হাউস ছাড়া আর কোনো ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আপনাকে বলেছিলাম ফার্মে আমি ভেষজ উদ্ভিদের চাষ করব, তা করেছি। বললুম, হ্যাঁ, লক্ষ্য করলুম আপনি জাফরানের চাষ করেছেন। খাঁটি জাফরান আজকাল দুর্মূল্য। ক্যাপ্টেন সিংহ বললেন, আমি এই জাফরান, যাকে বলা হয় ক্রোকাস স্যাটিভাস জাতীয় উদ্ভিদ, তা আনিয়েছিলাম ইরান থেকে। ইরানে আগাছার মতো এইসব উদ্ভিদ দেখা যায়। মোগলাই রান্নায় জাফরান নাকি খাদ্যকে আরো সুস্বাদু করে। এই সময় দরজার দিকে তাকিয়ে দেখলুম সুশীলার কাঁধে হাত রেখে মিসেস অপালা সিংহ আমার ঘরে ঢুকছেন। তখনই উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার করলুম। ক্যাপ্টেন সিংহ বললেন, আহা, তুমি আবার কষ্ট করে কেন নিচে এলে? এখনই কর্নেল সরকারকে নিয়ে আমি উপরে যেতুম। অপালা বললেন, সকাল থেকেই আমার সন্দেহ হচ্ছে তুমি যেন ইচ্ছে করেই আমার কাছ থেকে কর্নেল স্যারকে দূরে সরিয়ে রাখতে চাইছো। মিসেস সিংহের কণ্ঠস্বরে তীব্র উত্তেজনা ছিল। ক্যাপ্টেন সিংহ হাসতে হাসতে বললেন, ঠিক আছে, এই তো তুমি কর্নেল সাহেবকে কাছে পেয়ে গেছো, যতক্ষণ খুশি বাক্যালাপ করো, আমি ফার্ম হাউসে যাই। অপালা রুষ্ট মুখে বললেন, হ্যাঁ তাই যাও, ওই ফার্ম হাউসে দেখবে একদিন তোমার কি সর্বনাশ করে। ক্যাপ্টেন সিংহ হাসতে হাসতে বন্দুক কাঁধে ঘর থেকে বের হয়ে গেলেন। তারপর অপালা আমার মুখোমুখি বসে বললেন, সুশীলা, তুই কর্নেল সাহেবের জন্য 1 পেয়ালা কফি দিয়ে গিয়ে তারপর নিজের কাজ করবি। সুশীলা বেরিয়ে গেল। তখন অপালা খুব চাপা স্বরে বললেন, আমি ছাড়া কাউকেই বিশ্বাস করি না। আপনাকে আমি কতগুলো কথা জানাবার জন্যই অধীরভাবে আপনার প্রতীক্ষা করছিলাম। সুশীলা কফি দিয়ে চলে যাওয়ার পর অপালা সিংহ যেন হঠাৎ উত্তেজিত হয়ে উঠেছিলেন। কতকটা আপন মনে তিনি শ্বাস প্রশ্বাস ক্লিষ্ট কণ্ঠস্বরে বিড়বিড় করছিলেন, আমি আর এবারে কাউকে বিশ্বাস করি না, একজনকেও না। আমি চুপচাপ কফি পান করতে করতে তার দিকে লক্ষ্য রেখেছিল। মনে হচ্ছিল ভদ্রমহিলা সত্যি মানসিক ব্যাধিতে আক্রান্ত। অপালা মুখ নিচু করে আঙুল খুঁটছিলেন। টের পাচ্ছিল মুখে উচ্চারণ না করলেও মনের ভেতর তার অনেক কথা উচ্চারিত হচ্ছে। কফি শেষ করার পর একটু হেসে বললুম, আমার মনে পড়েছে চুরুটের ধোঁয়ার গন্ধ আপনার সহ্য হয় না। অপালা তখনই যেন স্বাভাবিক হয়ে গেলেন। আস্তে বললেন, না, আপনি চুরুট খেতে পারেন, কারণ আমি বুঝি চুরুট না টানলে আপনার মাথা কাজ করে না। চুরুট ধরিয়ে সাবধানে অন্যদিকে হালকা ধোঁয়া ছেড়ে বললুম, সবই অভ্যাস। এনিওয়ে, আপনি যা বলতে চান এবার বলুন। অপালা চাপা স্বরে বললেন, আজ সকালে যখন আপনি আর আমার স্বামী মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন তখন আমি উপরের ঘরে আমার ব্যালকনিতে বসেছিল। হ্যাঁ, লক্ষ্য করেছিল। সেই সময় আমার চোখে পড়েছিল নাথুলাল বারান্দার নিচে দাঁড়িয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। সে এমনভাবে দাঁড়িয়েছিল তাকে আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছিল না। আপনাকে বলা উচিত গতকাল থেকে নাথুলালের হাবভাব আমার খুব সন্দেহজনক মনে হচ্ছে। জিজ্ঞেস করলুম, হাবভাব বলতে কি বোঝাচ্ছেন? অপালা আরো চাপা স্বরে বললেন,
ওকে পিছন থেকে ডাকলেই চমকে উঠছে। যখন সে কোনো কথা বলছে শুনেই মনে হচ্ছে ও যেন অসুস্থ। হাসতে হাসতে বললুম, আমি শুনেছি পুলিশ নাথুলাল আর বিন্দেশ্বরকে খুব জেরা করেছে, এমনকি দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ক্যাপ্টেন সিংহ পুলিশকে বাড়াবাড়ি করতে দেননি। অপালা আবার উত্তেজিত হয়ে উঠলেন, জোরে শ্বাস ছেড়ে বললেন, আমার স্বামীকে আমি চার্জ করেছিলুম, কারণ আমি বিশ্বস্ত সূত্রে জানি নাথুলাল আমাদের মন্দিরের পূজারী অশোকের সঙ্গে গাঁজা খায়। অশোকের কিছু বদনামও আছে। বললুম, কথাটা শুনেছি, কিন্তু প্রশ্ন হলো মন্দিরের দরজা খোলার কৌশল আপনি ছাড়া অন্যের তো জানার সম্ভাবনা নেই। তাছাড়া দরজা খোলার গুপ্ত সংকেত রোমান অক্ষরে লেখা আছে। আমি অন্তত এটুকু বুঝতে পারি ওই অক্ষরগুলো দিয়ে কোনো বিশেষ শব্দ গড়ে উঠলে তবেই মন্দিরের দরজা খুলে যাবে। অপালা সিংহের মুখে বিস্ময় ফুটে উঠেছিল। তিনি বললেন, আপনার প্রখর বুদ্ধির প্রতি আমার বিশ্বাস আছে, তাই আপনার কাছে স্বীকার করতে দ্বিধা নেই, আপনার সিদ্ধান্ত সত্য। বললুম, সেবার এসে আমি হরফগুলো লক্ষ্য করেছিলুম, কিন্তু তা নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু এবার এসে রোমান হরফগুলো দেখতে দেখতে আমার মনে হয়েছে হাতল ডাইনে বাঁয়ে ঘুরিয়ে অক্ষরগুলোকে এদিক ওদিক করে কোনো একটা শব্দ তৈরি করা যায়। কিন্তু প্রশ্ন হলো রাত্রিবেলায় নাথুলালের মতো লোকের পক্ষে এই কাজটা কি করা সম্ভব? অপালা বললেন, নাথুলাল ছোটবেলা থেকে আমার শ্বশুর পরিবারে বড় হয়েছে। এমন কি হতে পারে না ভৈরবগড়ে আমাদের স্বামীর বাড়িতে থাকার সময় সে আড়াল থেকে আমার বা আমার শাশুড়ির হাতে মন্দিরের দরজা খোলা সে দিনের পর দিন লক্ষ্য করেছিল। একটু হেসে বললুম, মিসেস সিংহ, আপনি একটা কথা ভুলে যাচ্ছেন। এবারই দুটো সাংঘাতিক কুকুরের মৃত্যুর পরেই মন্দিরের বিগ্রহ চুরি গিয়েছে। নাথুলালকে কুকুর দুটো দিনে বা রাত্রে কোনো সময়ই বাধা দিত না। তাছাড়া কুকুর দুটো কিভাবে এবং কেন মারা পড়েছে তা তো আপনি জানেন। অপালা মুখ নামিয়ে বললেন, প্রজাপতির গল্পে আমার বিশ্বাস নেই। বুঝতে পারলুম, যে কোনো কারণেই হোক এই ভদ্রমহিলার মানসিক অবস্থা এমন স্তরে পৌঁছেছে যেখানে সাধারণ বুদ্ধি আর যুক্তির কোনো স্থান নেই। পেঁচা প্রজাপতি সম্পর্কে আমি তাকে বুঝিয়ে বলতে পারতুম, কিন্তু এখন যা অবস্থা তাতে ওকে অন্য কিছু বোঝানো নিষ্ফল হবে। কথাগুলো ভাবতে ভাবতে আমি চুরুটের ধোয়ার রিং পাকানোর চেষ্টা করছিলাম। পরপর দুটো রিং আমার মাথার উপর এলোমেলো হয়ে যাওয়ার পর আমার মনে হলো বিগ্রহ চুরির আগে অনেকদিন থেকেই কেউ কেউকে নার্ভ সংক্রান্ত কোনো ওষুধ খাইয়েছিল। কারণ 5 বছর আগেকার স্মৃতি অন্তত এই মহিলা সম্পর্কে আমার কাছে স্পষ্ট। তখন অবশ্য উনি যৌবনের শেষ প্রান্তে পৌঁছেছেন, কিন্তু তার হাসি, প্রতি মুহূর্তে চঞ্চল হয়ে ওঠা, কখনো বালিকার মতো ছটফটে স্বভাব আমার মনে পড়ছে। 5টা বছর যদিও একদিক থেকে দীর্ঘ সময়, তাই বলে অপালার মতো মহিলা এত বেশি বদলে যাবেন? আমি মৃদুস্বরে বললুম, সংকোচের সঙ্গে একটা কথা জিজ্ঞেস করছি, যেন অন্যভাবে নেবেন না। অপালা সিংহ নিষ্পলক চোখে তাকিয়ে বললেন, বলুন, আমি কিছু মনে করব না। বললুম, 5 বছর পরে আপনার সঙ্গে আমার দেখা, এই সময়ের মধ্যে আপনি কি কোনো অসুখ বিসুখে ভুগেছিলেন বা এখনো ভুগছেন? অপালা একটু চুপ করে থাকার পর বললেন, গত 5 বছরে অসুখ বিসুখ আমার হয়েছে, মানুষ মাত্রেই তা হয়। কিন্তু গত বছর আগস্ট মাসে একটা ঘটনা ঘটেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের একমাত্র সন্তান সুমন্ত্র আমেরিকার হিউস্টনে থাকে। তার আসার কথা ছিল সেপ্টেম্বরে, কিন্তু সুমন্ত্র বলেছিল আসতে পারবে না, কারণ সে এক বড়লোক আমেরিকান ব্যবসায়ী মেয়েকে বিয়ে করে হনিমুনে যাবে। আমার স্বামী তখনই নিউ ইয়র্কে আমার দাদার সঙ্গে যোগাযোগ করেছিল। আমার দাদা 1 সপ্তাহ পরে খবর দিয়েছিলেন সুমন্ত্র সত্যিই বিয়ে করেছে এবং একেবারে বদলে গেছে। বললুম, আপনার ছেলের আমেরিকায় থাকার কথা আমি জানি, কিন্তু ক্যাপ্টেন সিংহ এবার কলকাতায় গিয়ে আমাকে তা বলেননি। গত 5 বছরে তার কাছ থেকে মাঝে মাঝে আমি চিঠি পেয়েছি। আমাকে প্রতিবারেই তিনি এখানে আসতে বলেছেন, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। অপালা ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়েছিলেন, বিকৃত মুখে বললেন, আপনার বন্ধু আপনাকে আমার একটা পারিবারিক সর্বনাশের খবর কেন জানাননি বুঝতে পারছি না। বললুম,
গত 1 বছরে ক্যাপ্টেন সিংহের কোনো চিঠি পাইনি। তাছাড়া যখন উনি দুদিন আগে কলকাতা গিয়েছিলেন তখন অন্য একটা বিপদের সম্ভাবনা তাকে উদ্বিগ্ন রেখেছিল। তাই সুমন্ত্রের কথা তিনি ভুলে গিয়েছিলেন। অবশ্য আমি যদি তাকে জিজ্ঞেস করতাম তিনি নিশ্চয়ই সুমন্ত্রের খবরটা আমাকে জানাতেন। এখানে আসার পরও তার যা মনের অবস্থা তাতে নিজের ছেলের কথা ভুলে থাকাই স্বাভাবিক। আবার বলছি, ভুলটা আমারই। এমন একটা পরিস্থিতিতে সুমন্ত্রের খবর জিজ্ঞেস করতে আমারও মনে ছিল না। অপালা সিংহ হঠাৎ আমার দিকে একটু ঝুঁকে এসে খুব চাপা স্বরে বললেন, আপনার কি সত্যিই মনে হয়েছিল আমার স্বামী টমির মৃত্যুতেই বিগ্রহ চুরির সম্ভাবনা আজ করেছিলেন? বললুম, হ্যাঁ। ক্যাপ্টেন সিংহের এই স্বভাবটা আপনারও জানা। আমার চেয়ে বেশি করেই আপনার জানা যে তিনি মূল প্রসঙ্গে যাওয়ার আগে সংশ্লিষ্ট অন্যান্য প্রসঙ্গ দিয়েই শুরু করেন। অপালা অবশ্য তখনই শান্তভাবে বললেন, হ্যাঁ, তার এই স্বভাবটা আছে, কিন্তু আমার খুব অবাক লাগছে টমির মৃত্যুর পর সে আমাকে এমন সর্বনাশের সম্ভাবনা সম্পর্কে কোনো আভাসই দেয়নি। হঠাৎ করে সে কলকাতা চলে গেল এবং যাওয়ার কয়েক মিনিট আগে শুধু বলে গিয়েছিল সে আপনার কাছে যাচ্ছে। তারপর তো যা ঘটবার তা ঘটে গেল। সে যখন ফিরে এলো দেখলুম আপনি তার সঙ্গে আসেননি। অবশ্য আমার সামনে আপনাকে সে টেলিফোন করেছিল। কর্নেল সাহেব, আমার স্বামীর এই আচরণ আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। দেখলুম ভদ্রমহিলা এবং আমি যেসব কথাবার্তা বলছি তা থেকে বিগ্রহ চুরির তেমন কোনো সূত্রই বেরিয়ে আসছে না। এদিকে বেলা তখন প্রায় 11টা। এখনই সেজেগুজে নীলমাধব রায়ের বাংলোর ওদিকে আমার যাওয়ার খুবই দরকার। সুযোগ পেলে তার সঙ্গে আলাপও করতে চাই। এইসব কথা ভেবে আমি বললুম, আপনার কাছে আরো কথা শোনার ইচ্ছে ছিল, কিন্তু এখনই আমাকে একবার বেরোতে হবে। অপালা সিংহ বললেন, ঠিক আছে, তবে আপনি আরেকটা কথা জেনে যান। নাথুলালকে পুলিশ চাপ দিলে সত্য কথাটা ঠিকই বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। বললুম, দেখা যাক কি করতে পারি। তবে আমাকে আরেকটা কথা আপনি স্পষ্ট করে বলুন। অশোক অর্থাৎ আপনাদের পূজারী যখন পূজা করতে আসতো তখন আপনাদের তো মন্দিরের দরজা খুলতে হতো। সেই সময় সে কি আপনার পাশে দাঁড়িয়ে থাকতো? অপালা দৃঢ় কণ্ঠস্বরে বললেন, না। এই পরিবারের বংশানুক্রমিক নিয়ম, আগে গৃহকর্ত্রী গিয়ে মন্দিরের দরজা খুলবেন, তখন পূজারী দাঁড়িয়ে থাকবেন মন্দির এলাকার বাইরে। বলে অপালা উঠে দাঁড়ালেন। তিনি একটু টলছে দেখে আমি উঠে দ্রুত বাইরে গেলুম। দেখলুম সুশীলা বারান্দার এক কোণে হেলান দিয়ে বসে আছে। বললুম, তোমার মাইজিকে ওপরে নিয়ে যাও সুশীলা। সুশীলা দ্রুত এগিয়ে এসে দরজার কাছে দাঁড়ালো। অপালা তার কাঁধে হাত রেখে এগিয়ে গেলেন। ঘরে ঢুকে যখন আমি পোশাক বদলাচ্ছি হঠাৎ মনে হলো মেয়েটি যেখানে বসেছিল সেখান থেকে এ ঘরের কথাবার্তা শোনা যায়। সুশীলা কি কারো হুকুমে ওখান থেকে আড়ি পেতেছিল? এই সন্দেহটা হওয়ার কারণ, অপালা তাকে নিজের কাজে যেতে বলেছিলেন, কিন্তু সে যায়নি। কেন? পোশাক বদলে নিয়ে হান্টিং বুট পায়ে ঢোকালো। এই এলাকায় সাপের উৎপাত আছে। এখন তাদের হাইবারনেশন পিরিয়ড শেষ। তারা এখন ক্ষুধার্ত। প্যান্টের পকেটে আমার 6 রাউন্ডার রিভলভারের বুলেট কেস ভর্তি করে রাখলুম। তারপর পিঠে কিট ব্যাগ এঁটে বেরিয়ে পড়লুম। বাংলোর সদর গেটের কাছে ড্রাইভার রঘুবীর দাঁড়িয়েছিল। সে সেলাম ঠুকে বলল, বেরোচ্ছেন স্যার? গাড়ির দরকার হলে বলুন। বললুম, না রঘুবীর, আমি পায়ে হেঁটেই ঘুরবো। ক্যাপ্টেন সিংহ তোমাকে নদীর ধারে জেলেদের কাছ থেকে মাছ আনতে বলেছিলেন। কি মাছ পেয়েছো? রঘুবীর খুশি মুখে বলল, রোহিত মাছ স্যার, পাহাড়ি রোহিত। কলকাতার লোকেরা রুই মাছ বলে, কিন্তু আমাদের এলাকার মাছের স্বাদ কেমন তা তো আপনার মনেই আছে। বলে আমি বেরিয়ে গেলাম। নিচে মোরাম বেছানো প্রাইভেট রোড দিয়ে এগিয়ে গিয়ে পিচ রাস্তার মোড়ে পৌঁছলুম। ওখান থেকে পিচ রাস্তাটা পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেছে। আমি পূর্ব দিকে আগাছা ঢাকা মাঠ দিয়ে ফার্ম হাউসের সমান্তরালে
দক্ষিণে এগিয়ে গেলুম। এরপর অনেকটা জায়গা জুড়ে বড় বড় পাথরের চাঁই পড়ে আছে। জায়গাটা পেরিয়ে গিয়ে পূর্বে একটা শালবনের পাশ দিয়ে হাঁটতে লাগলুম। তারপর ভৈরব নদের দেখা মিলল। এখনো এই নদ কানায় কানায় ভরা, কারণ জলপ্রপাতের লেক থেকে এখনো প্রচুর জল আসছে। নদীর ধারে ধারে বাঁদিকে অর্থাৎ উত্তর বাঁধের পথে এগিয়ে চলল। নিচে জেলেদের নৌকা দেখা যাচ্ছিল। একটা পিপুল গাছের ছায়ায় দাঁড়িয়ে বাইনোকুলারে বাংলোটা দেখতে থাকলো। তারপর বাংলোর দিকে এগিয়ে গেল। বাংলো বাড়ির কাছাকাছি পৌঁছতেই নীলমাধব রায়ের ডোবারম্যান কুকুরের হাঁক ডাক শোনা যাচ্ছিল। বাংলো বাড়িটা একটা ছোট্ট টিলার গায়ে। নদী থেকে বাড়িটার পেছন দিকের উচ্চতা 30 ফুটেরও বেশি। ওদিকটা বড় বড় কালো রঙের গ্রানাইট পাথরে ঢাকা। আমি কাছাকাছি গেছি এমন সময় শর্টস এবং টি শার্ট পরা এক ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে এলেন। আমি করজোরে তাকে বললাম, নমস্কার মিস্টার রায়। ভদ্রলোকের মুখে বিস্ময় ফুটে উঠল। তিনি বললেন, আপনি কি বাঙালি, নাকি এদেশে এসে বাংলা শিখেছেন? আমার চেহারা দেখে এই ভুলটা অনেকেই করে বলে তার কাছাকাছি হলো। তিনি বললেন, আপনি কোথায় থাকেন? তার প্রশ্নের জবাবে বুক পকেট থেকে আমার একটা নেম কার্ড বের করে তার হাতে দিল। তিনি বিড়বিড় করে পড়তে লাগলেন, কর্নেল নীলাদ্রি সরকার, নেচারোলজিস্ট। তারপর তিনি সহাস্যে বললেন, আমার নাম নীলমাধব রায়। আমারও আপনার মতো নেচারোলজির নেশা আছে। খুব খুশি হলুম আপনাকে দেখে। প্লিজ আমার বাংলোয় আসুন। বাংলো বাড়িটার গেট পশ্চিম দিকে। ভিতরে ঢুকতেই ডোবারম্যান কুকুরটা আমাকে ক্রমাগত ধমক দিচ্ছিল। একজন আদিবাসী যুবক মিস্টার রায়ের ইশারায় তার গলার চেন ধরে পিছনের দিকে নিয়ে গেল। বারান্দায় বেতে চেয়ার এবং টেবিল পাতা ছিল। নীলমাধব রায় আমাকে বসতে বলে নিজেও বসলেন। তারপর একটু হেসে বললেন, সকালের দিকে ক্যাপ্টেন সিং এর ড্রাইভার রঘুবীর নদীতে জেলেদের কাছে মাছ কিনতে এসেছিল। তার কাছে কথায় কথায় শুনেছিল কলকাতা থেকে তার মনিবের একজন বন্ধু এসেছেন এবং তিনিও রিটায়ার্ড সামরিক অফিসার, কর্নেল। কাজেই আপনাকে বলা দরকার, আপনাকে দেখে আমার একটু ভুল হয়েছিল। যাকে যদি কিছু মনে না করেন, আপনাকে স্কচ হুইস্কি দিয়ে আপ্যায়ন করতে পারি? বললুম, ক্ষমা করবেন মিস্টার রায়, আমি কখনো যে ড্রিঙ্ক করি না তা নয়, তবে এখন অসময়। মিস্টার রায় বললেন, তাহলে চা বা কফি? বললুম, ধন্যবাদ, আমি কফি খেয়েই বেরিয়েছি। এবার আমার পক্ষ থেকে আপনাকে বলা দরকার, আপনার সঙ্গে আলাপ করার উদ্দেশ্যেই আমি এদিকে আসছিলাম। ক্যাপ্টেন সিং এর ফার্মে কি ঘটেছে সম্ভবত আপনি শুনেছেন। শুনেছি, ঘটনাটা খুব সাংঘাতিকই বলবো। আমি বুঝতে পারছি না কোথা থেকে ওই মারাত্মক প্রজাতির প্রজাপতি এখানে এসে জুটেছে। খুলেই বলি, আমি প্রজাপতি নিয়ে একটু আধটু চর্চা করি। খ্রিস্টান মিশনারি স্কুলে আমি বহু বছর বিজ্ঞানী ফাদার ওরুকটের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। সায়েন্সে আমার একটা ডিগ্রি আছে। যাই হোক, তিনি আমাকে প্রজাপতি বিষয়ে হাতে কলমে কিছুটা ট্রেনিং দিয়েছিলেন। এবার একটু হেসে আমি বললুম, আপনাকে জানানো উচিত মনে করছি, আমিও কিছু কিঞ্চিত প্রজাপতি চর্চা করে থাকি। মিস্টার রায়ের মুখে চমক লক্ষ্য করল। তিনি বললেন, মাই গুডনেস, তাহলে তো আপনি ফাদার ওরুকটের মতোই একজন অভিজ্ঞ লেপিডপ্টারিস্ট। বললুম, হ্যাঁ, আপনিও যে তাই, তা আমি বাংলোয় ঢোকার সময় টের পেয়েছি। মিস্টার রায় আবার একটু চমকে উঠলেন। আসতে বললেন, বাংলোর পেছন দিকে প্রজাপতিদের একটা ব্রিডিং গ্রাউন্ড আছে। সেই কাচের ঘরটা আপনার চোখে পড়েছে? বললুম, তার আগে ওই ফুলের ঝোপে কয়েকটা আউল বাটারফ্লাই আমার চোখে পড়েছে। ওগুলো কি আপনি ইচ্ছে করেই বাইরে ছেড়ে দিয়েছেন? নীলমাধব রায় জোরে মাথা নেড়ে বললেন, না না, ওই কয়েকটা প্রজাপতি কাছের ঘর থেকে আমারই ভুলে বাইরে বেরিয়ে এসেছে। গত কয়েকদিন ধরে ওদের নেটে আটকানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পারছি না। এই সময় একটি কম বয়সী আদিবাসী মেয়ে 2 কাপ চা রেখে গেল। মিস্টার রায় হাসতে হাসতে বললেন, এই মেয়েটির নাম ফুলমণি। ওর কাজ কেউ বাড়িতে এলেই তাকে চা দিয়ে আপ্যায়িত করা।
আপনি চা না খেলে ফুলমণির মনে দুঃখ হবে। মেয়েটি বোবা ও কালা। ফুলমণি আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়েছিল। আমি চায়ের কাপ তুলে নিয়ে চুমুক দিতেই সে ভিতরে চলে গেল। মিস্টার রায় চায়ে চুমুক দিয়ে বললেন, আপনার চেহারার সঙ্গে ফাদার হেনরি ওরটের কিছুটা সাদৃশ্য আছে। তাই ফুলমণি আপনাকে দেখে খুশি হয়েছে। একটু পরে বললুম, ক্যালিগো অ্যাট্রিউস প্রজাতির এই প্রজাপতি আপনি নিশ্চয়ই ফাদার ওরুক্টের সাহায্যেই সংগ্রহ করেছিলেন। নীলমাধব রায় বললেন, আপনি ঠিকই ধরেছেন। ফাদার যতবার বাইরে যেতেন ততবারই বিদেশি প্রজাপতির দম্পতি সঙ্গে নিয়ে আসতেন। আমি তার কাছ থেকেই এক দম্পতিকে উপহার পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, তার কাছ থেকেও কিভাবে পরের জেনারেশনের কয়েকটা প্রজাপতি পালিয়ে যায়। তাই ফাদার এলাকার আদিবাসীদের মিটিং ডেকে বলে দিয়েছিলেন, কোথাও এই ধরনের প্রজাপতি দেখলেই তারা যেন মেরে ফেলে, কারণ বিশেষ করে পুরুষ প্রজাপতির পেটে সাংঘাতিক বিষ জন্মায়। এরপর তিনি দীর্ঘক্ষণ প্রজাপতি নিয়ে ভাষণ দিয়ে গেলেন এবং আমাকে চুপচাপ ধৈর্যের সঙ্গে তা শুনতে হলো। একসময় তাকে থামিয়ে দিয়ে বললাম, আপনি নিশ্চয়ই শুনেছেন ক্যাপ্টেন সিংহের দুটো কুকুর মারা পড়েছে। এখানেই ঘটনা শেষ নয়। আমাকে থামিয়ে মিস্টার রায় বললেন, জানি ক্যাপ্টেন সিংহের মন্দির থেকে খুব দামি একটা বিগ্রহ চুরি গেছে। তবে আমার ধারণা তার দুটো কুকুরের মৃত্যু এবং বিগ্রহ চুরির মধ্যে সম্পর্ক না থাকতেও পারে। কর্নেল সরকার, বাইরের লোকের পক্ষে বিগ্রহ চুরি করা একেবারেই অসম্ভব। কারণ আমি শুনেছি তাদের মন্দিরের দরজা না ভেঙেই চোর বিগ্রহ চুরি করেছে। এও শুনেছি মন্দিরের দরজা খোলার নাকি একটা বিশেষ কৌশল আছে, যা মিসেস সিংহ ছাড়া কেউ নাকি জানেন না। বললুম, আপনি তো সবই জানেন। সমস্যা হলো আমি ক্যাপ্টেন সিংহের পরিবারের এমন একটা সাংঘাতিক দুর্ঘটনার সময়ই এসে পড়েছি। 5 বছর আগে একবার এসে এ এলাকা থেকে দুটো বিরল প্রজাতির অর্কিড সংগ্রহ করেছিলাম। তখন অবশ্য এই প্রজাতির প্রজাপতি কোথাও দেখিনি। নীলমাধব রায় বললেন, মঙ্গলডিহার কাছে একটি টিলা পাহাড়ের গায়ে গত সপ্তাহে একটা বিশেষ প্রজাতির অর্কিড ফুল ফুটিয়েছে দেখে এসেছি, কিন্তু ওখানে পৌঁছানোই কঠিন। মাউন্টেনিয়ারিং এর ট্রেনিং না থাকলে কারো পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয়। চুরুট ধরিয়ে বললুম, আপনি নিশ্চয়ই ক্যাপ্টেন সিংহের বাড়িতে যাতায়াত করেছেন। মিস্টার রায় হাত নেড়ে বললেন, না, ক্যাপ্টেন সিংহের সঙ্গে পরিচয় আছে বা তার ফার্মের লোকজন নদীর দিকে আসে বলে তাদের চিনি, কিন্তু ক্যাপ্টেন সিংহ কেমন যেন মেজাজি মানুষ। তাছাড়া তার লোকেদের কাছেই শুনেছি তার স্ত্রী নাকি বাড়িতে বাইরের লোকেদের সহ্যই করতে পারেন না। বললুম, ক্যাপ্টেন সিংহের একমাত্র সন্তান আমেরিকায় থাকে। সে মেম সাহেব বিয়ে করেছে এবং দেশে ফিরতে চায় না। মিসেস সিংহের মনে প্রচন্ড আঘাত লাগা স্বাভাবিক। তাই নাকি তিনি চুপচাপ একলা থাকতেই ভালোবাসেন। মিস্টার রায় ঠোঁটের কোনায় বাঁকা হেসে বললেন, সবই জানি। এনিওয়ে কর্নেল সরকার, আপনি তো একজন লেপিডপ্টারিস্ট। আমি যদি আপনাকে অনুরোধ করি ওই 5টা পালিয়ে যাওয়া প্রজাপতিকে আপনি ধরে দিন, আমি নেট দিচ্ছি, আপনি কি তা করবেন? বললুম, আপনি যখন বলছেন আমি চেষ্টা করে দেখতে পারি। আপনাকে নেট দিতে হবে না, আমার কাছে বিশেষ ধরনের জাপানি নেট আছে যা অটোমেটিক প্রক্রিয়ায় কাজ করে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।